জি 24 ঘন্টায় বাংলা এট 5 দিয়ে আমি সব্যসাচী আপনাদের সঙ্গে, আর আমি রয়েছি আজ গ্রাউন্ড জিরোয়ে, যেখানে স্বাস্থ্য ভবনে সামনে এখনো পর্যন্ত ধর্নায় বসে আছেন জুনিয়র ডাক্তাররা, পড়ুয়ারা। আজ চতুর্থ দিন। আর আমার ঠিক পিছনে দেখাতে বলবো, যেখানে স্লোগান উঠছে এবং স্লোগান ক্রমশ চড়ছে, ধিক ধিক ধিক্কার স্লোগান উঠছে। এবং শুধু জুনিয়র ডাক্তার পড়ুয়া তারা নয়, অসংখ্য সাধারণ মানুষ তারা আসছেন, তারা সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন, তারা পাশে থাকছেন, কেউ শাঁখ বাজাচ্ছেন, উলু দিচ্ছেন, জলের বোতল এগিয়ে দিচ্ছেন, খাবার দিচ্ছেন এবং সমর্থন জানাচ্ছেন। এবং এই স্লোগানের সঙ্গে সঙ্গে তারাও গলা বেরাচ্ছেন এবং খুব স্বাভাবিকভাবেই ভিড় বাড়ছে রাত যত বাড়ছে। এই জায়গা থেকে আমরা আলোচনা শুরু করব। আমাদের সঙ্গে রয়েছেন তিনজন গেস্ট রয়েছেন, তাদের সঙ্গে আলাপ করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন কৌশিক বিশ্বাস তৃণমূলের, রয়েছেন তন্ময় মুখার্জি বিজেপির, আমাদের সঙ্গে সৌম্য শুভ্র রায় আইনজীবী রয়েছেন আমাদের সঙ্গে। আমি এখানকার ছবি দেখাবো, এখানে স্লোগান দেখাবো এবং তার সাথে সাথেই আলোচনায় ফিরবো। আমি শুরুতে তন্ময়দার কাছে যাব। তন্ময়দা, কুণাল ঘোষ একটু আগেই দাবি করলেন বিস্ফোরক দাবি, আন্দোলনে নাকি হামলার চক্রান্ত চলছে, পরিকল্পিতভাবে সরকারের বিরুদ্ধে আন্দোলন উস্কে দেওয়ার চেষ্টা চলছে। বাম, অতি বাম, বিজেপি, আরএসএস প্রত্যেকের সঙ্গে জড়িত বলে কুণাল ঘোষ দাবি করছেন, কি বলবেন? দেখুন, কুণাল ঘোষ অনেক কিছুই দাবি করেন, ওনাকে দেখে মানুষ এখন বাংলার মানুষ হাসে। কারণ আপনাদের মনে থাকবে যে লালবাজারের বাইরে যখন এই জুনিয়র ডাক্তারের অবস্থান করছিল, তখন আমাদের অভিজিৎ গাঙ্গুলি গিয়েছিলেন, রুদ্রনীল ঘোষ গিয়েছিলেন, তাদেরকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছিল। তখন তিনি বলেছিলেন যে এখানে বিজেপির কিছু নেই, বিজেপি করা চাই না। আর তারপরে এটাও জেনে রাখবেন, যেখানে এখন ধর্ণা হচ্ছে তার স্বাস্থ্য ভবনের পাশেই আমাদের পার্টি অফিস। এই দুদিন আগে ওখানে হচ্ছে আমাদের বিধায়িকা অগ্নিমিত্রা পাল পার্টি অফিসে যাচ্ছিলেন, তাকে সেখানে কিছু ডাক্তার, তারা জানেন না আমাদের পার্টি অফিস ওখানে আছে, তারা গো ব্যাক স্লোগান দিয়েছে। তো এইটা সময় তখন কুণাল ঘোষ বলছেন বিজেপি কিছু নেই। তো আজকে এখন ওনার মনে হচ্ছে, যখন ওরা দেখছেন ডাক্তাররা দৃঢ় প্রতিজ্ঞ, তারা আন্দোলন ভাঙতে চান না, তারা বিচারের জন্য সব রকম চেষ্টা করে যাবেন, তখন ওনার মনে হচ্ছে বিজেপির কথা। তো এইটা ওনার কথার কোনো ভিত্তি নেই, ওনার কথা হচ্ছে পরস্পর বিরোধী। উনি বিভিন্ন সময়ে বিভিন্ন রকম কথাবার্তা বলছেন মানুষকে বিভ্রান্ত করার জন্য। কিন্তু তন্ময়দা, কুণাল ঘোষ একটা ভিডিও পোস্ট করেছেন যেখানে তিনি দাবি করছেন যে বিজেপির পার্টি অফিসে জুনিয়র ডাক্তাররা বসে আছেন, তারা কি করছেন, পরোক্ষে বিজেপির মদত, এমনটাই অভিযোগ। দেখুন, আমি ভিডিও সত্যতা যাচাই করে দেখিনি, বা আপনিও হয়তো দেখেননি, আমি জানি না। তবে এইটুকু আপনাকে বলতে পারি, স্বাস্থ্য ভবনের পাশেই আমাদের বিজেপির পার্টি অফিস। সুতরাং সেখানে কোনো ডাক্তার গিয়ে বলেছেন কিনা যে আমি একটু টয়লেটটা ব্যবহার করতে চাই, বা আমার একটুখানি হচ্ছে যেতে হবে, সেই জন্য টয়লেটে যেতে হবে, তার জন্য মানবিক কারণে হয়তো সিকিউরিটি স্টাফ তাকে যেতে দিয়েছে কিনা সেটা আমি বলতে পারবো না। তবে আমি এটা বলতে পারি যে বিজেপির মতো আন্দোলন করছে, বিজেপি ডাক্তারদের পাশে আছে এবং বিজেপি এই ডাক্তারদের আন্দোলনকে সমর্থন করে, কিন্তু বিজেপি ওখানে বসে নেই, এইটুকু বলতে পারি। আমি এই জায়গা থেকে কৌশিক বাবুর কাছে আসবো। কৌশিক বাবু, আমি এখানে স্বাস্থ্য ভবন এই গ্রাউন্ড জিরোতে রয়েছি, কে বিজেপি কে অতি বাম বাম আলাদা করা সম্ভব নয়, কিন্তু এটুকু আপনাকে বলতে পারি যে প্রচুর সাধারণ মানুষ, একেবারে সাধারণ মানুষ, তারা কিন্তু এখানে এসে জড়ো করছেন, তারা এখানে স্লোগান তুলছেন, তারা আন্দোলনকারীদের পাশে আছেন। এই ক্ষোভটা কোন জায়গা থেকে, দলের কি ভাবা উচিত নয় বলে আপনার মনে হয়? দেখুন, প্রথমেই বলি যে প্রথম দিন থেকে আজ পর্যন্ত আমাদের দল তৃণমূল কংগ্রেস কিন্তু বারবার একটাই কথা বলে এসছে যে নাগরিক সমাজ এবং জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের প্রতি আমাদের সহমর্মিতা এবং সহানুভূতি আছে, কিন্তু আমরা দয়া করে আমাদের জুনিয়র চিকিৎসকদের নির্বন্ধ বিনীত অনুরোধ করব, আমাদের ছোট ভাই বোনেদের মতন বা ইন্টার্ন আমাদের পুত্রকন্যা সম, যে সুপ্রিম কোর্টের নির্দেশের পর তোমরা দয়া করে কাজে ফিরে যাও। এবং আজকে কুণালদা একটু আগে যে বিস্ফোরক অডিওটা, যে অডিও ক্লিপিংটা শুভ সমক্ষে এনেছেন, সেটা অত্যন্ত চিন্তার। দেখুন, আমরাও কিন্তু 90-এর দশক থেকে ছাত্র রাজনীতি ডাক্তার হিসেবে করেছি, আমরা নিজেরা চোখের উপরে দেখতে পাচ্ছি ওই ছোট ছোট ছেলে মেয়ে জুনিয়র চিকিৎসকদের পিছনে এমন কয়েকটা মুখ আমরা সিনিয়র চিকিৎসকদের দেখতে পাচ্ছি। আমি টিভিতে আপনাদের অন ক্যামেরা বলছি, যারা কিন্তু
কিন্তু বামপন্থী এবং অতি বামপন্থী হিসেবে পরিচিত, এবং সেখান থেকেই কিন্তু আমাদের প্রথম দিন থেকেই সন্দেহগুলো যাচ্ছিল যে এই আমি আসবো আপনার কাছে, আমি সৌম্যদার কাছে আসবো, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা। 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 আর এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবর আসছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক্স হ্যান্ডেলে পোস্ট, জুনিয়র ডাক্তারদের টানা কাজ বন্ধের কারণে মুখ্যমন্ত্রীর দাবি স্বাস্থ্য পরিষেবা বিঘ্নিত হয়েছে এবং 29 জন, মুখ্যমন্ত্রী দাবি করছেন 29 জন তাদের মৃত্যু হয়েছে এই স্বাস্থ্য পরিষেবা বিঘ্নিত সে কারণে, এবং শোকাহত পরিবারগুলির প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেবে। 2 লক্ষ টাকা করে পরিবার পিছু অনুদানের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা রয়েছেন, একটু আমি প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব। 29 জনের প্রাণ গিয়েছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করছেন, আপনাদের এই আন্দোলনের জন্য স্বাস্থ্য পরিষেবা বিঘ্নিত বলে দাবি করছেন। 2 লক্ষ টাকা করে পরিবার পিছু অনুদান ঘোষণা করেছেন, কি বলবেন?
আমি একটাই কথা বলবো যে যে কোনো মৃত্যুই অবশ্যই আমাদের জন্য শোকের। ডাক্তার হিসাবে আমরা সবসময় পেশেন্টের পাশে থাকতে চাইবো, কিন্তু এখন যে পরিস্থিতি সেটা আমরা পেশেন্টের পাশে আমরা থাকতে পারছি না। আমাদের যে দাবিগুলো আছে সেগুলো আমরা যতক্ষণ না মানা হবে ততক্ষণ আমরা এই বিপ্লব চালিয়ে যাব। আমাদের সিনিয়র স্যাররা যারা আছেন তারা অবশ্যই সারা দিনরাত পরিশ্রম করে কিন্তু পেশেন্ট অ্যাটেন্ড করছে। কোনো মৃত্যুই আমরা চাইবো না, কিন্তু আমাদের দাবিগুলো মানতে হবে। আপনারা তো এখানে অভয়া ক্লিনিক খুলেছেন। হ্যাঁ, আমরা এখানে অভয় ক্লিনিকও তার সঙ্গে করছি। আমরা আমাদের দিক দিয়ে সমস্তভাবে চেষ্টা করছি, যতভাবে পরিষেবা দেওয়া যায় আমরা দেওয়ার চেষ্টা করছি। আমি একটা বিষয় একটু জানতে চাইবো, এই যে বলা হচ্ছে যে স্বাস্থ্য পরিষেবা বিঘ্নিত, তার মানে রাজ্যের গোটা মেডিকেল কলেজগুলো বেশিরভাগ তার মানে জুনিয়র ডাক্তারদের ওপরে নির্ভরশীল। সেটা তো এখন অবশ্যই দেখা যাচ্ছে, সেটাই হচ্ছে। কারণ জুনিয়র ডক্টররা সবসময় স্টুডেন্ট হিসাবে কাজ করে, তারা নিজেরা কোনো নির্দিষ্ট ডিসিশন বা কোনো ডিসিশন নিজেরা নেয় না, সবসময় সিনিয়র স্যারদের জিজ্ঞাসা করে আমাদের ডিসিশন নিতে হয়। তাহলে এত স্যার কম কেন আমাদের ওপর? আমরা যদি কাজ না করি তাহলে কেন বিঘ্নিত হবে? এত লোকবল কম কেন হবে? তাহলে আমি এই জায়গা থেকে কৌশিকবাবু আপনার কাছে আসবো। মানে এটা খুব সাধারণ বিষয়, আমি একটু জানতে চাইছি আপনার কাছে। ধরো যাক আমাদের অফিসে ইন্টার্ন তারা কাজ করেন, তারা বললেন যে আমার কাজ করতে ইচ্ছা করছে না, কাজ করব না, স্যারেরা জোর করে পাঠিয়েছে, আমাদের পড়াশোনার মধ্যে আছে কিন্তু কাজ করব না। তার মানে কি আমার গোটা অফিস বসে যাবে? যদি এই হয়ে থাকে, যদি ইন্টার্ন নির্ভর জুনিয়র ডাক্তার নির্ভর হয়ে থাকে, তাহলে কি আত্মসমালোচনার প্রয়োজন নেই স্বাস্থ্য দপ্তরের? দেখুন, প্রথমেই কথা বলি যে আবহমান কাল ধরে সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যেই, আমার এই প্যানেলে যিনি আমার চিকিৎসক বিজেপির বসে আছেন তিনিও নিশ্চয়ই স্বীকার করবেন যে ইন্টার্ন, হাউস স্টাফ, পিজিটি এরা কিন্তু যে কোনো স্বাস্থ্য পরিকাঠামোর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। আজকে নয়, আবহমান কাল ধরে পশ্চিমবঙ্গে বর্তমানে রাজ্য সরকারের 16,900 চিকিৎসক রাজ্য সরকারি স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে যুক্ত আছেন। এছাড়াও রয়েছেন আমরা জুনিয়র চিকিৎসক যাদের বলছি ইন্টার্ন, হাউস স্টাফ, পিজিটি এবং তারপর কিছু কিছু ক্ষেত্রে সিনিয়র রেসিডেন্ট। এই মিলিয়ে কম বেশি যে 7,000 চিকিৎসকের ফোর্স, তারাও কিন্তু একটা কনসিডারেবল ফোর্স ইন দ্য হেলথ সিস্টেম। তারা যদি বসে যান তাহলে স্বাস্থ্য ব্যবস্থা পরিকাঠামো ভেঙে পড়তে বাধ্য। এটা শুধু পশ্চিমবঙ্গে নয়, এটা সারা ভারতবর্ষের ক্ষেত্রে প্রযোজ্য। এবং এটা আজ থেকে নয়, এটা স্বাধীনতার পরবর্তীকাল থেকে আজ পর্যন্ত একই সিস্টেম রয়েছে। এবং আমি আপনাকে আবারও বলি, পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থায় যখন 2011 সালে বামফ্রন্ট চলে গিয়েছিল, তখন রাজ্যের স্বাস্থ্য দপ্তরে মোট চিকিৎসকের সংখ্যা ছিল 4,000, আজকে যেটা 16,660। তখন যে নার্সদের সংখ্যা ছিল তার থেকে 6 গুণ বেড়ে আজকে হচ্ছে 68,000। পরিকাঠামোগত উন্নতি হয়নি, প্রচুর হয়েছে। কিন্তু আমরা আবারও বলবো এই জুনিয়র ভাই বোনেদের যে তোমরা দয়া করে কাজে ফেরো, রোগী পরিষেবাটা চালু করো। তোমাদের প্রতিবাদ চলুক, কিন্তু তার সঙ্গে পরিষেবাটাও চালু রাখো। লক্ষ লক্ষ মানুষ তোমাদের মুখের দিকে তাকিয়ে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।
বাঙালির আবেগ জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ জি 24 ঘন্টা। আরজিকর কাণ্ডে ধৃত সঞ্জয় নার্কো টেস্টের আর্জি খারিজ, পরীক্ষার অনুমোদন দিতে অস্বীকার সঞ্জয়ের। অনুমোদন ছাড়া আবেদন গ্রহণ করা অসাংবিধানিক হবে মন্তব্য বিচারকের। আরজিকরের সঙ্গে চাকরি দুর্নীতি যোগ, বিমানবন্দর এলাকায় সন্দীপ ঘোষের আত্মীয়ের বাড়িতে ইডি তল্লাশিতে উদ্ধার চাকরির উত্তরপত্র, খবর ইডি সূত্রে। আরজিকর কাণ্ডে ফের সরব সুখেন্দু শেখর, তথ্য প্রমাণ লোপাটের ষড়যন্ত্রকারীদের গ্রেফতার করা উচিত। তৃণমূল সাংসদের এক্স বার্তায় নিশানায় কে বা কারা, জল্পনা নানা মহলে। জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের আবহেই রোগীর মৃত্যু, আরজি করে চিকিৎসায় গাফিলতিতে আইশমালির যুবকের মৃত্যুর অভিযোগ, চিকিৎসকদের ওপর ক্ষোভ পরিবারের। আমি সরাসরি তন্ময়দার কাছে আসবো। তন্ময়দা, যদি কৌশিকদার কথা সত্যি হয়ে থাকে, যদি গোটা দেশের স্বাস্থ্য পরিষেবা জুনিয়র ডাক্তারদের ওপরে নির্ভরশীল হয়ে থাকে, তাহলে তো স্বাস্থ্য পরিষেবার বেশ চাপে রয়েছে এ রাজ্যের, এটা কি অস্বীকার করা যায়? দেখুন সব্যরাজি, প্রথমেই একটা কথা বলবো, আপনি যে বললেন 29 জন রোগী মারা গিয়েছে, তাদেরকে মুখ্যমন্ত্রী 2 লাখ টাকা করে দিচ্ছেন, এটা হচ্ছে আমি সাধুবাদ জানাই। মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন। হ্যাঁ, আমি এটা বলে দিচ্ছি, উনি এটাও দেখান যে গত বছরে এই সময়ে 1 মাসে কতজন মারা গিয়েছিলেন, সেই তথ্যটা তুলে ধরুন, আর তাদেরকে কত পয়সা দিয়েছিলেন। এখন থেকে স্বাস্থ্য, এই যে হাসপাতালে মৃত্যু হলে অনেকেরই হচ্ছে অভিযোগ থাকে যে সুচিকিৎসা পেয়ে মৃত্যু পায়নি বলে হয়েছে, তো উনি কি 2 লাখ টাকা করে দেন? তো উনি এখন রাজনীতি করার জন্য দিচ্ছেন। আর আবার 2টো পয়েন্ট বলবো, সব শুনে নিন। আজকে রাজ্যে যেগুলো বলা হয় 40টা সুপার স্পেশালিটি হাসপাতাল বানানো হয়েছে, সেখানে কোনো জুনিয়র ডাক্তার কাজ করে না, সেটা মেডিকেল কলেজ নয়। তাহলে সেই সুপার স্পেশালিটি হাসপাতাল যদি সত্যিকারের হতো, তাহলে ডিস্ট্রিক্ট থেকে রোগীকে আসতে হতো না কলকাতা হাসপাতালে। সেইটা সরকার প্রতারণা করেছে কোটি কোটি মানুষের সাথে, বাংলার মানুষের সাথে। সেই প্রতারকরা এখন কি বলছে সেটা নিয়ে শুনে লাভ নেই আমাদের। তন্ময়দা, আমার নির্দিষ্ট প্রশ্ন, কৌশিক বাবু যে দাবি করছেন অধিকাংশ দেশের স্বাস্থ্য ব্যবস্থা জুনিয়র ডাক্তারদের উপর নির্ভরশীল, এটা ঠিক না ভুল? মেডিকেল কলেজে জুনিয়র ডাক্তারদের ট্রেনিং রোল আছে, ট্রেনিং এর পার্ট হিসেবে তারা সিনিয়রদের হেল্প করে, সেটা হচ্ছে সমস্ত জায়গায়, দেশে বিদেশে সব জায়গায়। তার মানে নয় যে জুনিয়র ডাক্তারদের উপরে হেলথ কেয়ার নির্ভর করে থাকে, তারা হচ্ছে শেখার জন্য আসে, তারা কিছুটা সাহায্য করে সিনিয়রদের। আর আরেকটা কথা আপনাকে বলি, যে এই যে সরকার দাবি করে যে প্রত্যেককে স্বাস্থ্যসাথী দিয়ে দিয়েছি, তো স্বাস্থ্যসাথীতে তো বাইরে চিকিৎসা করতে হবে প্রাইভেটে, তাহলে এখানে কেন সরকার বলছে না যে আপনাদের যাদের অসুবিধা হচ্ছে তারা স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বেসরকারি জায়গায় ট্রিটমেন্টটা করান? কেন বলতে পারছে না? তো এইটা বলতে পারছে না এই কারণে স্বাস্থ্যসাথী কার্ডের বহু জায়গায় ট্রিটমেন্ট হয় না। আচ্ছা, সেটাও একটা ভাওতা। আমি সৌম্যদার কাছে আসবো। সৌম্যদা, সুপ্রিম কোর্টের তরফে যখন বলা হচ্ছে আন্দোলন তুলে নেবার কথা, রাজ্য ব্যবস্থা নিতে পারবে সেরকম বলা হলো, রাজ্যের তরফে নবান্নের সঙ্গে টানাপোড়েন আমরা দেখলাম। এই জায়গায় দাঁড়িয়ে এই আন্দোলন গোটা দিকে, মানে আইনি দিকটা আমি একটু জানতে চাইবো যে কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে।
দেখুন, এ ব্যাপারে দুটো জিনিস। প্রথমত হচ্ছে অনারেবল সুপ্রিম কোর্টে যে অর্ডারটা দিয়েছিল, প্যারাগ্রাফ 8-এ রিকোয়েস্ট করেছিল যে ডাক্তাররা যেন অবশ্যই জুনিয়র ডাক্তাররা তাদের কাজে ফেরেন, এবং সেক্ষেত্রে যদি তারা কাজে না ফেরে তাহলে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সেই ডাক্তারদের এগেনস্টে যদি কোনো স্টেপ নেয় তাহলে সে ব্যাপারে সুপ্রিম কোর্ট কোনো ইন্টারফিয়ার করবে না। এক্ষেত্রে যদি ডাক্তাররা কাজে না ফেরেন সে ব্যাপারে সুপ্রিম কোর্ট নেক্সট ডেটে কি বলবেন সেটা আগামী মঙ্গলবার দেখা যাবে। কিন্তু এখনো পর্যন্ত অ্যাজ পার সুপ্রিম কোর্ট ভার্সন, যদি কোনো ডাক্তার জুনিয়র ডাক্তার না ফেরে সেক্ষেত্রে যা স্টেপ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল নেবে সে ব্যাপারে অনারেবল সুপ্রিম কোর্ট কোনো ইন্টারফিয়ার করবে না। এবং সেকেন্ড যে মোস্ট ইম্পর্টেন্ট থিং, অনারেবল সুপ্রিম কোর্ট প্যারাগ্রাফ 18-এ ডাক্তারদেরকে বলেছিল জয়েন করার জন্য। তার আগে দুটো প্যারাগ্রাফে ডাক্তারদের সুবিধার্থে মহিলা ডাক্তারদের জন্য আলাদা কমন রুম, টয়লেট এবং তাদের সিকিউরিটির জন্য বেশ কিছু স্পেসিফিক গাইডলাইন্স দিয়েছিল, যেগুলো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের করে দেওয়ার কথা অনারেবল সুপ্রিম কোর্ট বলেছিল। কিন্তু এখনো পর্যন্ত কোনো গভর্নমেন্ট অর্ডার অর্থাৎ জিও কোনো ইস্যু হয়নি যেখানেতে এই স্পেসিফিক ডাক্তারদের জন্য এই অতিরিক্ত সুবিধা পাইয়ে দেওয়া যায়। সেই ব্যাপারে এখনো পর্যন্ত গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে কোনো নোটিফিকেশন, কোনো গভর্নমেন্ট অর্ডার কিচ্ছু বেরোয়নি। সুতরাং সেই কারণেতে যেহেতু ডাক্তারদের সুবিধার্থে যেগুলো পরিষেবা দেওয়া উচিত সেগুলো না দেওয়ার কারণেও ডাক্তাররা না যেতে পারেন ডিউটিতে, তারও একটা প্রভিশন আগামী মঙ্গলবার অনারেবল সুপ্রিম কোর্টে এই ব্যাপারেও আলোচনা হতে পারে। বলবো এই নিয়ে আমি এই জায়গা থেকে কৌশিকবাবুর কাছে আসবো, তবে তার আগে একটু আমি আবহাওয়াটা দেখিয়ে নিই। আমি একটু আবহাওয়াটা দেখিয়ে নেবো যে কি পরিস্থিতি এখানে। প্রচুর মানুষের ভিড় বাড়ছে, কিন্তু প্রচুর মানুষের ভিড় যাচ্ছে এবং সাধারণ মানুষ তারাও কিন্তু এখানে রয়েছেন। এবং যত আলো পড়ছে, সন্ধ্যের আলো, ততই কিন্তু এখানে স্লোগানের মাত্রা বাড়ছে এবং সাধারণ মানুষ, যারা অফিস ফেরতা মানুষ, তারাও কিন্তু এখানে ভিড় করছেন এবং স্লোগান উঠছে উই ওয়ান্ট জাস্টিসের। কৌশিকবাবু, আপনি স্লোগান শুনছেন, এখান থেকে কি স্লোগান উঠছে? রাজপথে তারা বসে রয়েছেন, তারা দাবি করছেন যে দাবি তারা নিয়ে নবান্নে গিয়েছিলেন এবং বেসিক কতগুলো দাবি, সেই দাবি তুলছেন তারা। কি মনে হয় এই আন্দোলন শুধুমাত্র বাম, অতিবাম, বিজেপি, আরএসএস এদের ইন্ধনে? সাধারণ মানুষ, জুনিয়র ডাক্তার, এর আবেগ এখানে ফিকে, শুধুই রাজনীতি বলে মনে হচ্ছে এই ছবি দেখে? দেখুন, প্রথমেই আপনাদের একটা কথা স্মরণ করিয়ে দিতে চাইব যে এই আরজিকর কাণ্ড নিয়ে প্রতিবাদের জেরে দিল্লির পুলিশ 21 জন জুনিয়র ডাক্তারের বিরুদ্ধে এফআইআর করেছেন এবং দিল্লির পুলিশ কিন্তু কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন। আর সেখানে আরও একটা কথা আপনাদেরকে মনে করিয়ে দিতে চাইব, আপনারা অ্যালাউ করলে আমি আমার মোবাইল থেকে ছবিটাও দেখিয়ে দিতে পারি। 1983 সালে জ্যোতিবাবুর পুলিশ এই জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে কীরকম নির্মমভাবে লাঠিপেটা করেছিলেন 1983 সালে। আর আমরা এখন দেখছি গত 3 দিন ধরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেক দিন জুনিয়র চিকিৎসকদের জন্য অপেক্ষা করলেন। গতকালকে উনি 2 ঘন্টা ধরে জুনিয়র চিকিৎসকদের জন্য অপেক্ষা করলেন। জুনিয়র চিকিৎসকদের সমস্ত কটা শর্ত মেনে নিয়ে আমি প্রশ্ন করতে চাই যে লাইভ স্ট্রিমিং ইম্পর্টেন্ট, লাইফ ইজ ইম্পর্টেন্ট, লাইভ ইজ ইম্পর্টেন্ট, লাইফ ইজ ইম্পর্টেন্ট। এইখানে আমরা অভিনয় বলতে চাই যে কেবলমাত্র লাইভ স্ট্রিমিং হবে না বলে তোমরা যে মিটিংটা করলে না, আবারও তোমাদের আমরা করজোরে অনুরোধ করছি তোমরা তোমাদের ডিসিশনটা রিকনসিডার করো, সরকারের সঙ্গে আলোচনায় বসে দ্রুত কাজে ফেরো। আমরা জ্যোতিবাবুর সরকারের মতো নই, আমাদের মুখ্যমন্ত্রী মানবিক, যার জন্য উনি 3 দিন অপেক্ষা করেছিলেন। জ্যোতিবাবুর সরকার লাঠি চালিয়েছিল, দিল্লির পুলিশ এই ঘটনায় 21 জনের বিরুদ্ধে এফআইআর করেছে। এখানে কিন্তু আজ পর্যন্ত একটিও এফআইআর এর ঘটনা ঘটেনি। তন্ময়দা, দেখুন, আমি দুটো কথা বলবো যে আমাদের মুখ্যমন্ত্রী পছন্দ করেন লাইভ স্ট্রিমিং, তিনি ভালোবাসেন লাইভ স্ট্রিমিং, তিনি যত প্রশাসনিক বৈঠক করেন লাইভ স্ট্রিমিং করেই করেন। সুতরাং তাতে এখন তার আপত্তি কেন? আর দ্বিতীয়ত আমি বলবো যে এই যে বলা হচ্ছে সুপ্রিম কোর্টের অর্ডার, আজকে যিনি আইনজীবী বললেন
তিনি ঠিক কথা বলেছেন। আজকে নিরাপত্তার জন্য এই সরকার কি করেছে এতদিন, এই 1 মাসে, সেইটা বলে দিন। আমি আপনাকে তথ্য দিচ্ছি, এইটা হওয়ার পরে এই সরকার পশ্চিমবঙ্গের সমস্ত মেডিকেল কলেজে জানতে চায় তাদের কলেজে কি কি প্রয়োজন এই জুনিয়র ডাক্তারদের নিরাপত্তা দেওয়ার জন্যে। বিভিন্ন জায়গা থেকে রিকুইজিশন আসে। 26টা মেডিকেল কলেজ থেকে যেটা হয় যে 7000 সিসিটিভি ক্যামেরা লাগবে, 2000 সিকিউরিটি গার্ড লাগবে, 900 বিশ্রাম ঘর লাগবে ডাক্তারদের জন্য। আপনি আমাকে বলুন, ওই একটি ঘর আর্জি করে যেখানে ক্রাইম হয়েছে সেইটা ভেঙে দিয়ে তো তথ্য লোপাট করার চেষ্টা করা ছাড়া এই সরকার এই 1 মাসে জুনিয়র ডাক্তারদের নিরাপত্তার জন্য কি কাজ করেছে? এই সরকার কোনো বলার কোনো মুখ আছে? আজকে এই সরকার কোনো বলার কোনো মুখ আছে জুনিয়র ডাক্তারদের যে তোমরা কাজে ফিরে যাও? আমি এই জায়গাতেই আসবো আমি সৌম্যদার কাছে আইনি বিষয়টা একটু বুঝে নেবো এবং কৌশিক বাবুর কাছেও যে প্রশ্নটা রেখে একটা বিরতি নেব যে শর্ত সুপ্রিম কোর্ট দিয়েছিল চিকিৎসকদের নিরাপত্তার যে ব্যবস্থা করতে বলেছিল, তার জন্য জেলা শাসকের যে নজরদারির কথা ছিল, সেই বিষয়টা কোন জায়গায় দাঁড়িয়ে? যেরকম সৌম্যদা বলছিলেন যে এই দিক থেকেও কিন্তু চ্যালেঞ্জের একটা পথ খোলা আছে। আমি আলোচনা বিরতির পর সঙ্গে থাকি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি। আরজিকর কাণ্ডে ধৃত সঞ্জয়ের নার্কো টেস্টের আর্জি খারিজ। পরীক্ষার অনুমোদন দিতে অস্বীকার সঞ্জয়ের। অনুমোদন ছাড়া আবেদন গ্রহণ করা অসাংবিধানিক হবে মন্তব্য বিচারকের। আরজিকরের সঙ্গে চাকরি দুর্নীতির যোগ। বিমানবন্দর এলাকায় সন্দীপ ঘোষের আত্মীয়ের বাড়িতে ইডি তল্লাশিতে উদ্ধার চাকরির উত্তরপত্র, খবর ইডি সূত্রে। আরজিকর কাণ্ডে ফের সরব সুখেন্দু শেখর। তথ্য প্রমাণ লোপাটে ষড়যন্ত্রকারীদের গ্রেফতার করা উচিত। তৃণমূল সাংসদের এক্স বার্তা নিশানায় কে বা কারা? জল্পনা নানা মহলে। সমাধান সূত্র অধরা, পথে জুনিয়র ডাক্তাররা। স্বাস্থ্য ভবনের সামনে লাগাতার ধর্ণা, 5 দফা দাবিতে অনড় জুনিয়ররা। গান স্লোগানে আন্দোলন আরো জোরদার। বিরতির পর এবং এই জায়গায় দাঁড়িয়ে আমরা আবারও করবো এখানে যেরকম আমরা দেখাবো, যেরকম আমরা দেখাবো যে এখনো পর্যন্ত বিক্ষোভ চলছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমি আবারও কৌশিক বাবুর কাছে যাব। কৌশিক বাবু, যেরকম দাবি করা হচ্ছিল যে বেসিক কিছু নেসেসিটিস রয়েছে, যেটা আলোচনায় উঠে এসেছিল, যেরকম দাবি ছিল, সুপ্রিম কোর্ট বলেছিল রাজ্যকে এই পদক্ষেপগুলো নিতে হবে। রাজ্য একটা স্ট্যাটাস রিপোর্ট দেবে, আলাদা করে জেলা শাসকের নজরদারি থাকবে। সেই বিষয়টা তো এখনো পর্যন্ত কোনো কিছু হয়নি বলে সৌম্যবাবুও দাবি করছেন। এইটা নিয়ে কি বলবেন? দেখুন, এইটা নিয়ে বেশ কিছু কথা বলার আছে, আমাকে একটু প্লিজ অ্যালাউ করবেন। প্রথম কথা হচ্ছে, এই ঘটনাটা ঘটার দুদিনের মধ্যে প্রত্যেকটা রাজ্য মেডিকেল কলেজে তাদের যে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন মানে প্রিন্সিপাল এবং কলেজ কাউন্সিল, তারা বসে কলেজ স্পেসিফিক কিন্তু সমীক্ষা করেন। তারা দেখেন যে একটা কলেজের তো ধরন মানে কনস্ট্রাকশন টাইপ একরকম নয়। কোন কলেজে কটা মেল রেস্টরুম লাগবে, কটা ফিমেল রেস্টরুম লাগবে, কতগুলো মেল ফিমেল ডিউটি রুম লাগবে, এই সবগুলো আলাদা করে চিহ্নিতকরণ করা হয়। বেশ কিছু মেডিকেল কলেজে 7 দিনের মধ্যে যতটা করা সম্ভব ছিল সেগুলো করাও হয়। রাজ্য সরকার 100 কোটি টাকা বরাদ্দ করেছে, 100 crore রাজ্য সরকার বরাদ্দ করেছে তৎক্ষণাৎ এই কাজগুলো ইমপ্লিমেন্ট করার জন্য। এবং রাজ্য সরকারের পক্ষ থেকে আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে যিনি আইনজীবী ছিলেন, তিনি সুপ্রিম কোর্টকে বিস্তারিত জানিয়েছেন যে এই ব্যাপারে কি কি পদক্ষেপ করা হয়েছে। 26টা মেডিকেল কলেজের সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন মিলে রাজ্য সরকারকে যে প্রস্তাবনাগুলো দিয়েছে সেগুলো অতি দ্রুততার সঙ্গে ইমপ্লিমেন্টের কাজ আজ থেকে 3 সপ্তাহ আগে থেকে শুরু হয়ে গেছে। এটা আমি আবার বলতে চাই, শুরু হয়ে গেছে। তার জন্য টাকা অ্যালোকেশনও হয়ে গিয়েছে, যার জন্যে আপনারা দেখবেন যে এই যে তাদের সুরক্ষা
সুরক্ষার যে দাবিগুলো, আমরা বলছি প্রতিনিয়ত এই সুরক্ষার দাবি নিয়ে আলোচনা হতে পারে, কারণ সুরক্ষা একটা কন্টিনিউয়াস প্রসেস। কিন্তু আমরা বারবার এটাও বলছি যে তোমাদের সমস্ত দাবি নিয়ে খোলা মনে আলোচনা হতে পারে, কিন্তু তোমরা দয়া করে কাজে ফেরো। এবং এটা ভেবে ভুলে গেলে কোনো রকমভাবে ভুলবেন না, এই যে জুনিয়র চিকিৎসকরা বসে আছে তারা আমাদের ভাই বোন, তারা আমাদের সন্তান, আমরা প্রত্যেকেই পিতা। আমরা কেউ চাই না যে তাদের উপর একটুও বিপদের কোনো আঁচ আসুক, এবং রাজ্য সরকারও তা চায় না। কিন্তু আমরা শঙ্কিত, তাদের সঙ্গে যে বাম এবং অতি বামরা রয়েছে, আমরা তার জন্য অতি শঙ্কিত। এটা আমরা অন ক্যামেরা বলছি। আমি তার আগে একটা ছবি দেখাতে চাইবো। এখানে আমরা যে ছবি দেখতে যাচ্ছি, এখানে প্রচুর সাধারণ মানুষ, যেরকম কয়েকদিন ধরেই আমরা দেখতে পাচ্ছি যে তারা কেউ জল নিয়ে আসছেন, খাবার নিয়ে আসছেন, এরকম প্রচুর সাধারণ মানুষ ইনি এসেছেন লজেন্স নিয়ে, অন্তত তার সাধ্যমতো তারা এখানে এসেছেন, এবং যারা এখানে আন্দোলনের মধ্যে আছেন তাদেরকে ওই ছোট্ট করে একটু লজেন্স বিল, এরকম যে যখন পারছেন যেরকম পারছেন বিষয়টা নিয়ে আসছেন। কিন্তু আমি এই জায়গা থেকেই একটু তন্ময়দার কাছে আবারও যাব। তন্ময়দা, এখান থেকে কিন্তু আর একটা স্লোগানও উঠছে। আমি যে স্লোগানটা আমি যেরকম শোনাতে চাইছিলাম যে দড়ি ধরে মারো টান, রানী হবে খান খান, এই স্লোগানটা কি মনে হয় আপনার জুনিয়র ডাক্তারদের? দেখুন, ওখানে আমি নেই, আপনি আছেন, সুতরাং কোন স্লোগান তারা তৈরি করবেন, তারা কি দেবেন সেটা তাদের ব্যাপার, সেটা হচ্ছে নিজেদের ঠিক করার এভরি রাইট আছে। সুতরাং তাদেরকে কি স্লোগান দেবেন সেটা সরকার ঠিক করে দিতে পারে না। আর আমি আপনাকে বললাম যে আপনি ভাবুন তো সব্যরাচি, যে একটা আমি তন্ময়দা আপনার কাছে আসবো আমি আপনার কাছে আসবো। কেন আমি আপনাকে এই প্রশ্নটা করলাম, অভিযোগটা তৃণমূল করছে, এবং কুণাল ঘোষের বক্তব্য আবার শোনাবো, যেখানে তারা বলছেন যে বামপন্থী এক যুব সংগঠন, অতি বাম সংগঠনের চক্রান্ত, রাজ্য সরকার তৃণমূলকে সমস্যায় ফেলতে চক্রান্ত। আমি শোনাবো আবার বক্তব্যটা, আপনার কাছে আবারও আসছি। আচ্ছা, বলছি সাহেব অর্ডার করেছে? হ্যাঁ, চকলেট, হ্যাঁ, অর্ডার জন্য অর্ডার করেছে, কিন্তু এটা তো লাইনের নাই সবাই। হ্যাঁ, সবাই প্রশ্ন করছে তারা কিছু একটা ভেবেই তো বলেছে। অঙ্ক কিছু মিলছে না আমার, বলছি আমি এত বছর এই কাজ করেছি, আমার কোনদিন ভয় ডর লাগছে, কিন্তু এখন এটা বিবেক করাটা ঠিক হবে? এটা তো লোকের জীবন বাঁচে। ফিনিশ করতে বলেনি, হ্যাঁ, তোকে তো ফাইট টু ফিনিশ করতে বলেনি। ছেলেরা মদ খেয়ে যায়, ঠিক আছে, মাছ খেয়ে যদি কোনো একটা বেখাত কিছু হয়ে যায়, সেটাও তো চিন্তার বিষয় না? সেটা ওকে বল যে আমার এরকম মনে হচ্ছে, কি করবো। বাপ্পাদাকে পার্সোনালি জিজ্ঞাসা করেছিলাম, হ্যাঁ, বাপ্পাদা বলছে জানোয়ার হয়ে যায়নি এখন, ব্যাপার আছে। দাদু বলছি এই যে নবান্ন মিটিং হয়নি, ঠিক আছে, তাতে ফেরত চলে আসছে থাকলে, হ্যাঁ হ্যাঁ, ভাববে শাসক মাঠটা মেরেছে। কি বললো কথাটা কিছু বুঝলে? হ্যাঁ, আমি বুঝে গেছি। ওখান থেকে প্রেস কনফারেন্স করছে, আমরা টিভি দেখছি কন্টিনিউ। কি করবো, মাথা ফাটানোটা ঠিক হবে? খানিকটা যদি কিছু করা যায়, খানিকটা হলেও ওই ব্যাপারটা থাকবে যে ওরাই এটা করাবে। দেখছি আরেকবার, দেখা হলে নকশার কাছে যাচ্ছি আমি। তন্ময়দার কাছে এই উত্তর চাইবো। তন্ময়দা কি ভাবছেন এই বক্তব্য নিয়ে? ফিরবো একটা বিরতির পর, সঙ্গে থাক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।
আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা। বাংলার 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 আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা। ফিরে এলাম বিরতির পর, এবং যেদিকে আমি তন্ময়দাকে যে প্রশ্ন রেখেছিলাম যে তন্ময়দার এটা নিয়ে কি বক্তব্য, এই যে বাম অতি বামের যে চক্রান্ত, এইটা নিয়ে তন্ময়। সব্যরাজি, আপনার মনে থাকবে ডুরান্ড কাপের সল্টলেক স্টেডিয়ামে হওয়ার আগের দিন নাকি পুলিশ একটা অডিও ইন্টারসেপ্ট করেছিল, যেখানে একজন বলছে যে বোম নিয়ে, অ্যাসিড বোম নিয়ে ঢুকবো, তার জন্যে সাথে সাথে ম্যাচ ক্যান্সেল করা হয়েছিল। আজ পর্যন্ত আমরা জানি কে সেই ব্যক্তি, সে বলেছিল অ্যাসিড বোম নিয়ে ঢুকবো, তাকে ধরার কথা ছিল পুলিশের। তাহলে পুলিশ কি কাজ করেছে? আজকে যদি থাকে তাহলে বাংলার পুলিশ কি করছে? এই সমস্ত নাটক অনেক দেখেছি আমরা, অনেক দেখছি আমরা। সুতরাং যে কোনো কিছু ঘটনার আগে বা এই সুপ্রিম কোর্টের হিয়ারিং আছে মঙ্গলবারে, তার আগে তৃণমূল এরকম অনেক নাটক করবে, আপনি তার জন্য প্রস্তুত থাকুন। আজকে আপনারা প্রশ্ন করুন যে সেই যে বললো যে অ্যাসিড বোম ফালবে, তা সে কোথায় গেল? আজকে যদি কেউ বলে অডিওতে নবান্নে অ্যাসিড বোম নিয়ে যাব, তাহলে কি নবান্ন বন্ধ করে দেওয়া হবে? পুলিশ কি করছে এখানে? তো এই প্রশ্ন আমি করতে চাই। একদম আমি এই জায়গা থেকে একটু সৌম্যদার কাছে আসতে যাবো। সৌম্যদা, অনেকে দাবি করছেন যে গোটা বিষয়টার জন্য রাজ্য সরকার সুপ্রিম কোর্টের শুনানির একটা অপেক্ষা করছে, যে সুপ্রিম কোর্ট কি বলে। এটা একাংশের দাবি, আপনার কি মনে হয়?
দেখুন, প্রথমত ব্যাপারটা হচ্ছে যেটা আমি আগেই বললাম, যে ডাক্তাররা যদি কাজে না ফেরে সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের ডাইরেকশন হচ্ছে যে স্টেট যদি কোনো স্টেপ নেয় তাহলে আমরা কোনো ইন্টারফেয়ার করব না। অর্থাৎ এই রিগার্ডিং ব্যাপারটায় সুপ্রিম কোর্ট কিছু স্পেসিফিক ডাইরেকশন দেবে কিনা সেটা এখন দেখার বিষয়। তবে আমার যেটা মনে হয় এই ব্যাপারে কোনো স্পেসিফিক ডাইরেকশন অনারেবল সুপ্রিম কোর্ট দেবে না, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে আগামী মঙ্গলবারের অনারেবল সুপ্রিম কোর্টে যে হিয়ারিং আছে সেখানে আরো একটা বড় বিষয় আছে যেটা আমরা এখানে মিস করে যাচ্ছি, যে একেবারে প্রথমেতে যখন ভিকটিমের বডি পাওয়া যায় সেই সময় বডিটাকে যখন পোস্টমর্টমে পাঠানো হয় সে সময় একটা চালান ছিল যেটা কেস ডায়েরিতে ছিল, এবং ক্যালকাটা হাইকোর্টে যখন হিয়ারিং হয়, আমি নিজেও একজন পিটিশনার হয়ে অ্যাপিয়ার করেছি, পিটিশনার হয়ে ক্যালকাটা হাইকোর্টের হিয়ারিং এর সময় সেই চালানটা নিয়ে আর্গুমেন্ট হয়েছে, যেটা লাইভ স্ট্রিমিং এ উপস্থিত আছে, পাওয়া যাবে এটা ক্যালকাটা হাইকোর্টের ইউটিউব চ্যানেলতে। কিন্তু যখন অনারেবল সুপ্রিম কোর্টে হিয়ারিং হচ্ছে সেখানেতে লার্নেড সলিসিটর জেনারেল যেটা বলছেন যে তাদেরকে যে কেস ডায়েরি পাঠানো হয় সেখানেতে সেই চালানটা মিসিং, অর্থাৎ ভিকটিমের বডি কি কন্ডিশনে পাওয়া গেছিল, কি অবস্থায় ছিল, তার সমস্ত ডিটেলস যে চালানের লেখা সেটা স্টেট গভর্নমেন্টের তরফ থেকে যখন সিবিআই কে পুলিশ যখন কেস ডায়েরি হ্যান্ড ওভার করে সেখানে সেটা নেই। তখন সুপ্রিম কোর্ট ডাইরেকশন দেয় যে আগামী মঙ্গলবার সেই চালানের কপি অবশ্যই যেন স্টেট অনারেবল সুপ্রিম কোর্টে প্রডিউস করে, এবং সেইটা আগামী মঙ্গলবার সেই চালানের কপি অনারেবল সুপ্রিম কোর্টে প্রডিউস করা হচ্ছে কিনা এবং সেই চালানে এক্স্যাক্টলি কি উল্লেখ করা আছে সেটাও দেখার একটা খুব বড় বিষয়, যেটা আগামী মঙ্গলবার উঠে আসবে অনারেবল সুপ্রিম কোর্টের কাছে। একদমই 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 আমরা আবার আলোচনা ফিরতে একটা বিরতির পর সঙ্গে থাকো। আবেগ জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির 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 আবেগ জি 24 ঘন্টা।
গলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা। আলো জ্বলে উঠেছে আন্দোলনের যে জায়গা সে জায়গায়, এবং অসংখ্য মানুষ কিন্তু ধীরে ধীরে ভিড় করছেন এবং নাগারে স্লোগান চলছে, নাগারে বিচারের দাবি উঠছে এই গোটা চত্বরে। প্রচুর সাধারণ মানুষ তারা ভিড় করছেন এবং আন্দোলনকারীদের তরফেও দাবি করা হচ্ছে যে আন্দোলন শুধু এখন আর তাদের নেই, সাধারণ মানুষকেও তারা আহ্বান জানাচ্ছেন যাতে এই মঞ্চে, এই অবস্থান মঞ্চে যা আজ 4 দিনে পড়লো সেই আন্দোলনে কিন্তু সামিল হতে। আমি একটাই প্রশ্ন তিনজনকে করব, এই যে আন্দোলন যেখানে সাধারণ মানুষ ভিড় করছেন, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দাবি করা হচ্ছে বিজেপি RSS এর ইন্ধন রয়েছে, বাম অতি বামের চক্রান্ত। শ্রমিক ভট্টাচার্য আজকে বিকেলে তিনি সাংবাদিক বৈঠক করলেন এখানে এবং তিনি দাবি করলেন যে এই আন্দোলনে বাম অতি বাম রয়েছে, তৃণমূল কংগ্রেস তাদের সামনে রেখে এই আন্দোলনকে ডিস্টার্ব করার চেষ্টা করছে। কুণাল ঘোষ আবার এও বলেছেন যে আন্দোলনকারীদের ওপরে হামলা হতে পারে। শুনানি রয়েছে সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আন্দোলন তুলতে বলেছেন, কর্মবিরতি তুলতে বলেছেন, কাজে যোগ দিতে বলেছেন এবং তিনি বলেছেন রাজ্য ব্যবস্থা নিতে পারে। এই অবস্থা এখনো পর্যন্ত আন্দোলন চলছে। তৃণমূলের আইনজীবীদের একাংশ কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেমন দাবি করলেন যে এই আন্দোলন চালিয়ে যাওয়ার অর্থ সুপ্রিম কোর্টকে অসম্মান করা। সামগ্রিকভাবে কোন জায়গায় দাঁড়িয়ে গোটা বিষয়টা, প্রত্যেকের এই প্রশ্নের উত্তর নেব। শুরুতেই কৌশিকদা। দেখুন, প্রথমেই একটা অন্য প্রসঙ্গ বলি, যেটা একটু আগে আপনারা বলছিলেন, কুণালদা আজকে যে অডিও রেকর্ডিংটা প্রকাশ করেছে সেটা কিন্তু কিছুক্ষণ আগে প্রকাশ করেছে এবং আমি নিশ্চিত যে পুলিশ এ ব্যাপারে অত্যন্ত দ্রুততার সঙ্গে ব্যবস্থা নেবে। 2 নম্বর, আপনাকে একজন সাংবাদিক হিসেবে বলছি, আপনারা একটু ইনভেস্টিগেটিভ জার্নালিজম করে দেখুন না। ওখানে যে সিনিয়র ডাক্তাররা রয়েছে তাদের মধ্যে কয়েকজনের আসল রাজনৈতিক পরিচিতি কি, আমাদের কথাটা বাদ দিয়ে আপনারা নিজেরা ইনভেস্টিগেট করে দেখে আমাদেরকে বলুন। এবং 3 নম্বর এবং সর্বশেষ আপনার প্রশ্নের উত্তরে আমি যেটা বলবো, বারবারও বলবো, জুনিয়র ডাক্তারদের একই কথা আমরা বলছি প্রথম থেকে, যে তোমরা যেটা চাও আমরাও সেটাই চাই। আমাদের দুপক্ষেরই মূল দাবি কিন্তু আলাদা নয়। ফলে সেই দিক থেকে আমরা সকলেই এক পক্ষ। যে আরজি করের নৃশংস ঘটনা যে বা যারা ঘটিয়েছে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা তাদের ফাঁসি চাই, ফাঁসির নিচে কিচ্ছু নয়। কিন্তু সুপ্রিম কোর্টের অবজারভেশনের মহামান্য বিচারকরা কি বলেছেন, যে কাজের জায়গার অবহেলা করে প্রতিবাদ করে যাওয়াটাও সঠিক নয়। সেই দিকটা মাথায় রেখে, লক্ষ লক্ষ মানুষের, প্রান্তিক মানুষের কথা মাথায় রেখে তোমরা কাজে ফিরে যাও। তার সঙ্গে যদি প্রতিবাদ করতে হয় 100 বার করো। আমরা তোমাদের প্রতিবাদকে, নাগরিক সমাজের প্রতিবাদকে স্যালিউট জানাচ্ছি, কিন্তু তার সঙ্গে অনুরোধ করছি যে কাজে ফিরে গিয়ে পরিষেবাটাও দাও, যেটা সুপ্রিম কোর্ট বলেছে। ব্যর্থহীন ভাষায় বলছি, আরজি কর কাণ্ডের দোষী বা দোষীদের আমরা ফাঁসি চাই, ফাঁসি চাই এবং ফাঁসি চাই। তন্ময়দা, দেখুন, একটা কথাই বলবো যে গতকাল আপনারা জানেন এই জুনিয়র ডাক্তাররা নবান্ন গিয়েছিলেন। যে মুখ্যমন্ত্রী সবসময় লাইভ স্ট্রিমিং পছন্দ করেন, তিনি, তার কি ভয় ছিল যে তিনি সেটা করতে চাইলেন না? আর একটা কথা বলি আপনাকে, যে এই সরকার কি বলে বাংলার মানুষ এবং এই জুনিয়র ডাক্তাররাও তার মধ্যে আছে, কেউ একটি কথাও বিশ্বাস করে না। সুতরাং আর এই আন্দোলনে শুধুমাত্র জুনিয়র ডাক্তার নয়, লক্ষ লক্ষ বাংলার মানুষ অংশ নিয়েছে। আপনারা জানেন রাত দখলের সময় কি হয়েছে। তাদের অধিকার আছে জানার জন্যে যে সেখানে কি হচ্ছে, কি কথাবার্তা হচ্ছে। আর যেখানে মুখ্যমন্ত্রী পছন্দ করেন, সুতরাং তিনি কালকে তাদের সাথে বৈঠকে বসলে একটা হয়তো রফা সূত্রে বেরোতে পারত। তিনি সেটা না বসে আরও এটাকে এই অবস্থা করেছেন। এবার আপনি যে বলছেন উনি ব্যবস্থা নিতে পারেন, সিনিয়র ডাক্তাররা বলেছেন একটি জুনিয়র ডাক্তারের উপর ব্যবস্থা নিলে সমস্ত হাসপাতালের সার্ভিস প্যারালাইজড হয়ে যাবে, তারা সমস্ত কাজ বন্ধ করে দেবেন। তো আজকে এই অবস্থায় তারা বলেছেন সিনিয়র ডাক্তাররা, এই অবস্থার জন্য দায়ী এই সরকার। প্রথমত এই সরকার যাতে দোষীরা শাস্তি না পায়, ধর্ষকদের পক্ষে হয়ে ইচ্ছা করে সমস্ত এভিডেন্স লোপাট করেছে। তারপরে এই সরকার নেমেছে নাকি তারা নাকি বিচার চায়। তো তারপরে এই সরকার ডাক্তারদের নিরাপত্তা দিতে পারছে না। তো এই সরকার এখন পুরোপুরি ব্যর্থ সরকার, এই সরকার অপদার্থ সরকার।
যদি এরা হচ্ছে সত্যিকারের সূত্র চায় তাহলে ডাক্তারদের ডেকে নিয়ে গিয়ে কথা বলো, মানুষকে জানতে দে। ইনি মুখ্যমন্ত্রী বলেছেন আমি ট্রান্সপারেন্সি চাই, আমি স্বচ্ছতা চাই। এখানে স্বচ্ছতা কোথায় আছে? তো সেই জন্যই আজকে ডাক্তার আন্দোলনে রয়েছে। আর এই সরকার মাঝে মাঝে সেই আন্দোলনে সেই আগুনে ঘি ঢালছে যাতে সেটা আরো বেশি করে দাউ দাউ করে জ্বলে। তার জন্য দোষী হচ্ছে এই সরকার। আমাকে 1 সেকেন্ড একটু বলতে দেবেন, 5 সেকেন্ড, 5 সেকেন্ড বলবো। দেখুন একটা জিনিস হচ্ছে এই যে আন্দোলন, আসবো সৌমদা, এই যে আন্দোলন হচ্ছে কন্টিনিউয়াসলি, এই আন্দোলনের দুটো কারণে মেনলি আন্দোলনটা হচ্ছে। প্রথমত হচ্ছে গিয়ে তিলোত্তমার সাথে যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে এবং সেই ঘটনা ঘটে যাওয়ার পরেতে ইনভেস্টিগেশন চলাকালীন বিভিন্ন এভিডেন্স ট্যাম্পার করা এবং আরো বিভিন্ন যে ঘটনা যে পরের পর ঘটেছে সিবিআই ইনভেস্টিগেশন আগে পর্যন্ত, এবং কখনো দেখা যাচ্ছে যে দেওয়াল ভেঙে মেরামতির কাজ শুরু হচ্ছে, কখনো কিছু মানুষ এসে ভাঙচুর শুরু করছে। অর্থাৎ সুবিচার যেটা পাওয়া উচিত বা ইনভেস্টিগেশন যেটা প্রপার হওয়া উচিত তার ক্ষেত্রে যে বারবার বাধা এসেছে, সেই কারণে এই আন্দোলন যেমন হচ্ছে। এবং আরো একটা কারণে এই আন্দোলন হচ্ছে, দীর্ঘদিন ধরে এই সরকারি হসপিটালগুলোয় চলতে থাকা দুর্নীতি এবং অচল অবস্থার জন্য। এই যে আন্দোলন চলছে, এই আন্দোলনের কনক্লুশনের জন্য কালকে যখন ডাকা হয়েছিল সেই সময়তে যদি একটা লাইভ স্ট্রিমিং করে যেত কোনো অসুবিধা থাকতো না, কিন্তু সেই আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে লাইভ স্ট্রিমিং করতে চাননি। আমি যেটা বলবো এবং আমার যেটা আশা, খুব তাড়াতাড়ি এই সমস্ত জট কেটে গিয়ে সমস্যা সমাধান হবে এবং জুনিয়র ডাক্তাররা আন্দোলন শেষ করে নিজে আনন্দের সাথে ডিউটিতে ফিরে যাবেন। এবং এই যে আন্দোলন চলছে এর ফলে চিকিৎসা ব্যবস্থায় যে ভয়ানক কিছু ক্ষতি হচ্ছে এটাও একটা জিজ্ঞাসা চিহ্নের মুখে। কারণ সিনিয়র ডাক্তাররা আমরা দেখছি রেগুলার দিন রাত পরিশ্রম করে মানুষের সেবা করে যাচ্ছে এবং বেসিক অভয়া ক্লিনিকের নাম এতে আন্ডারেতে চিকিৎসা চলছে প্রত্যেকটা জায়গাতে। সুতরাং এই আন্দোলন স্টপ করার জন্য সবার আগে দরকার এই যে সরকারি হসপিটালগুলো দুর্নীতি এবং অচল অবস্থা চলছে সেগুলোর আগে বন্ধ করা দরকার, এবং তিলোত্তমার ইনভেস্টিগেশন যাতে প্রপার ওয়েতে হয় সেটার ব্যাপারেতে রাজ্য সরকারের দেখা উচিত, যাতে পুলিশ আরো প্রপার ওয়েতে যে যে ডকুমেন্ট যে যে জিনিসগুলো পেয়েছে বা সেগুলো সাপ্রেস করেছে বা এভিডেন্সগুলোকে ট্যাম্পার করার চেষ্টা করছে সেগুলো বন্ধ করে যাতে প্রপার ওয়েতে ইনভেস্টিগেশনে কোঅপারেট করে, এটাও একটা বড় কারণ। দেখুন আমাকে কিছু একটু 10 সেকেন্ড সময় পাবো। আমি কৌশিকদার কাছে আসবো, তবে তার আগে একটু কথা বলিনি। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা এই সামনে ওইখানে দোকান আছে, ওখান থেকে চা দিতে এসেছি আমরা ডক্টরদের। আপনার এখানে দোকান আছে? হ্যাঁ এমনি চা দিচ্ছেন? হ্যাঁ, এই কেন? দিদিরা নিয়ে এসছে, ওই দিদিরাই স্বাস্থ্যবনে চাকরি করে। আচ্ছা, আপনি নিয়ে এসছেন এনাদের? হ্যাঁ। আচ্ছা, সবাইকে চা? হ্যাঁ, সবার জন্য একটা ছোট্ট একটা আমাদের দিক থেকে একটা করা হচ্ছে। মানে ওরা বাচ্চা ছেলে মেয়ে 3 দিন ধরে এখানে রয়েছে, তো ওই জন্য ছোট্ট কিছু একটা প্রয়াস আমাদের সবার দিক থেকেই। আপনি কোথায় বাড়ি আপনার? আমার অফিস খুব কাছেই এখানে। আমার অফিস এখানে কাছেই। আচ্ছা, আপনার কি নাম? পিয়ালি দাস। আচ্ছা, এরকম পিয়ালি দাসের মতো অনেকেই এরকম এসছেন যারা এখানে যারা আন্দোলনকারী রয়েছেন তাদের পাশে দাঁড়াতে এবং তাদের প্রয়োজনীয় যা জিনিসপত্র সেটা যাতে দিয়ে সাহায্য করা যায় সেই জন্য। হ্যাঁ কৌশিক দা, আপনি যা বলছিলেন। দেখুন 3টে পয়েন্ট খুব কুইকলি বলবো। গতকালকের মিটিংয়ে কেন লাইভ স্ট্রিমিং হয়নি এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একাধিকবার তার বিবৃতিতে বলেছেন। দিল্লির শাহিনবাগ থেকে শুরু করে যন্তর মন্তর থেকে শুরু করে মণিপুর থেকে শুরু করে সারা ভারতবর্ষ জুড়ে যখন ঘটনাগুলো ঘটে তখন কতবার প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী লাইভ স্ট্রিমিং করে সেই পরিবারগুলোর সঙ্গে কথা বলেছিলেন। তার জবাবটা বিরুদ্ধে এফআইআর হয়েছে, সিনিয়র চিকিৎসক তার বিরুদ্ধে বলেছেন। এবং আজকে পশ্চিমবঙ্গে জানবেন যে এইখানে সাধারণ মানুষ জানতে চাইছে কি হবে ওখানে। সাধারণ মানুষের আন্দোলন এটা, তারা চায় জানতে যে এই সরকার কত বেশি লোকাবে। এরা ধর্ষকরা যাতে বিচার না পায় সেই চেষ্টা করছে, সেই জন্য চলবে, এই রাজনৈতিক চর্চা চলবে। আর
এখানে একই সঙ্গে চলছে প্রতিবাদ স্লোগান নাগারে। যতক্ষণ অন্তত আমি এইখানে রয়েছি তখন থেকে কিন্তু এই স্লোগান প্রতিবাদ নাগারে চলছেন, এবং যত সময় গড়াচ্ছে সাধারণ মানুষের ভিড় বাড়ছে, স্লোগান বাড়ছে। জুনিয়র ডাক্তাররা তো রয়েছেন এবং সাধারণ মানুষ তারা যে যেরকম পারছেন, কেউ জল কেউ খাবার এনে তারা এখানে জড়ো করছেন, তাদের পাশে থাকার চেষ্টা করছেন, এবং প্রত্যেকের গলায় একই দাবি, উই ওয়ান্ট জাস্টিস। রাজনৈতিক তরজা চলুক, আমাদের নজর থাকবে আন্দোলন কোন পথে যায়, এবং অবশ্যই বারবার ঘুরে ফিরে সবার নজর থাকছে সুপ্রিম কোর্টের দিকে। বাংলার ফায়ার আপাতত এই পর্যন্তই, সঙ্গে থাকুন জি 24 ঘন্টা।